আসসালামু আলাইকুম। আমি মুহিত সিদ্দিকী। সবাইকে স্বাগতম জানাচ্ছি মুহিত সায়েন্স কেয়ার চ্যানেলে। আজ আপনাদের সাথে প্রথম আমার চ্যানেলে কথা বলতে এসেছি। আমি ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে সাধারণত ফেসবুক বা ইউটিউবে এর আগে আসিনি। কিছুটা নার্ভাসনেস কাজ করছে যদিও আমার অনেক ভিডিও বা ক্লাস অনলাইনে আছে। যাই হোক, তো আজকে একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বিজ্ঞান বিষয়ে। যেহেতু আমি বিভিন্ন জায়গায় ক্লাস নেই বাংলাদেশে, তো একদিন ক্লাস নিচ্ছিলাম, কিছুদিন আগের ঘটনা, রোগ, ডিজিজ হেলথ কেয়ার, রোগ ও চিকিৎসা বা পরিচর্যা বিষয়ে। তো পড়াতে পড়াতে এক পর্যায়ে স্ট্রোক, এই রোগটা সম্পর্কে আলোচনা করতে শুরু করলাম। তো শুরুতেই একটু মজা করার জন্য স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন তো, স্ট্রোক কাদের হয়? একজন স্টুডেন্ট বলল, স্যার কাদের হয় সেটা বলতে পারবো না, তবে কার বেশি হয় এটা বলতে পারবো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম প্রশ্নের উত্তর শুনে। জানতে চাইলাম, বলুন তো দেখি কার বেশি হয়। তিনি বলল যে আমাদের সবার খুব জনপ্রিয় একজন অভিনেতা প্রয়াত আনোয়ার হোসেন সাহেবের স্ট্রোক বেশি হয়। বললাম কেন? বলল যে তিনি যত সিনেমায় অভিনয় করেছেন অধিকাংশ ছবিতেই ওনার স্ট্রোক হয়েছে। এটা শুনে খুব মজা পেলাম কথাটা। সে আরও যোগ করলো যে কোনো কোনো ছবিতে নাকি একাধিকবার স্ট্রোকও হয়েছে। যাই হোক, আবার আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম স্টুডেন্টদের, আচ্ছা বলুন তো দেখি, স্ট্রোক আমাদের কোথায় হয় বা কোন অর্গান বা অঙ্গের রোগে? তো কিছু স্টুডেন্ট বলল, স্যার এটা মস্তিষ্কের রোগ। কিছু স্টুডেন্ট বলল, স্যার এটা হার্টের রোগ। কিছু স্টুডেন্ট বলল, স্যার এটা হার্ট এবং মস্তিষ্ক দুই জায়গাতেই হয়। তো যারা বলল যে হার্টের রোগ, হার্ট স্ট্রোক, তাদেরকে আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলেন তো হার্টের স্ট্রোক এটা আপনারা কোথায় পড়েছেন বা শুনেছেন? তারা বলল, স্যার আমরা তো পড়িনি, কিন্তু এটা দেখেছি। কোথায় দেখেছেন? বলে বাংলাদেশে যত নাটক সিনেমা হয়, যদি কারো এই ধরনের স্ট্রোক হওয়ার কোনো প্রেক্ষাপট থাকে, তাহলে যে দৃশ্যটা দেখানো হয় সেটা হলো স্ট্রোক হওয়ার পূর্বে সংশ্লিষ্ট অভিনেতা বা অভিনেত্রী এরকম বুকে বাম পাশে চাপ দিয়ে একটা চিৎকার দিয়ে ওঠে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে চিকিৎসক বা ডাক্তার এসে বলছে যে ওনার স্ট্রোক হয়েছে। শুনে হাসি পেল যে আসলেই তো, তাহলে প্র্যাকটিক্যালি যা দেখানো হয় তাই থেকেই তারা শিখেছে। যাই হোক, একটু প্রেক্ষাপট বললাম, এবার আমি একটু স্ট্রোক সম্পর্কে বলি। সেটা হচ্ছে, স্ট্রোক অ্যাকচুয়ালি হচ্ছে স্নায়ুতন্ত্রের রোগ। স্নায়ুতন্ত্রের রোগ, স্নায়ুতন্ত্র আমাদের তিনটি অংশ নিয়ে গঠিত। তার প্রধান গঠনগত বা কার্যকরী একক যেটা, সেটাকে নিউরন বলে। এই নিউরন হলো স্নায়ু কোষের একক। এই অসংখ্য নিউরন নিয়ে আমাদের মস্তিষ্ক গঠন হয়। মস্তিষ্ক, এনসেফালন, মস্তিষ্ক গঠন হয়। আর আমাদের পুরো শরীরে জালের মতো, নালীর মতো ছড়িয়ে আছে অসংখ্য স্নায়ু বা নার্ভ। তাহলে স্নায়ুতন্ত্র যদি বলি, তাহলে এই তিনটি জিনিস নিয়ে গঠিত। কী কী? একটা হচ্ছে নিউরন কোষ, নিউরন দিয়ে আমাদের মস্তিষ্ক, আর সকল অনুভূতি গ্রহণ এবং কার্যকরী নির্দেশ প্রদান করে মস্তিষ্ক, যার মাধ্যমে সেটাকে আমরা বলি নার্ভ বা স্নায়ু। তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে স্নায়ুতন্ত্রের সঙ্গে তিনটি অঙ্গের সম্পর্ক আছে। একটি হলো নিউরন, আরেকটি হচ্ছে মস্তিষ্ক, আর নার্ভ বা স্নায়ু। সো দেখেন, এখানে কোথাও কিন্তু হৃৎপিণ্ডের কথা বলা নেই বা হার্টের কথা বলা নেই। সো যারা বলেছে যে স্ট্রোক, হার্টে স্ট্রোক হয় বা হার্ট আমাদের হৃৎপিণ্ডে, স্ট্রোক হৃৎপিণ্ডে হয়, এটা সম্পূর্ণ অমূলক। ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো, স্ট্রোক শুধুমাত্র হয় মস্তিষ্কে। এটা রোগটাই হলো মস্তিষ্কের রোগ। স্ট্রোকের দুটি কারণ আছে, দুটি মেজর কারণ। একটি কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক যে ধমনী দিয়ে
অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায়, অর্থাৎ পুষ্টি পায়। সেই ধমনী যদি বন্ধ হয়ে যায় বা ধমনী যদি সরু হয়ে যায়, রক্ত চলাচলের পথ যদি সংকীর্ণ হয়ে যায়, তাহলে মস্তিষ্ক অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায় না, ফলে ওই সংশ্লিষ্ট নিউরন সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়, মারা যেতে থাকে। এভাবে মারা যেতে যেতে একটা সময় শরীরের যে অংশ ওই মস্তিষ্কগুলো কাজ করে আর নির্দেশনা প্রদান করতে পারে না। এই অবস্থায় একটা স্ট্রোক হয়, অর্থাৎ ধমনীতে রক্ত চলাচলে বাধা পেয়ে। এটি এক নম্বর কারণ। এবং এক্ষেত্রে যে স্ট্রোক হয় সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক, এটাতে মৃত্যু হার কম, তবে এতে দীর্ঘস্থায়ী প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা যেটা হয় স্ট্রোক, সেটা হলো আমাদের যে ধমনীগুলো দিয়ে মস্তিষ্ক অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায়, সেই ধমনী ছিঁড়ে, মস্তিষ্কে ছিঁড়ে যদি সেখানে রক্তক্ষরণ বা হেমোরাইজেশন হয়, রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোক হয়, সেটাকে দ্বিতীয় কারণ। এটা হলো স্ট্রোকের দ্বিতীয় কারণ। একটা হলো রক্ত চলাচলে বাধা পেয়ে হলে ইসকেমিক স্ট্রোক, আর রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হলে সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। এবং এই স্ট্রোকটা বেশি ক্ষতিকর এই অর্থে যে এই স্ট্রোকের ফলে ইনস্ট্যান্ট ডেথ বা মৃত্যু যেগুলো হয় সাধারণত এই স্ট্রোকে হয়। তবে এটার আবার বেঁচে গেলে রিকভারি ভালো। যাই হোক, স্ট্রোক খুব মারাত্মক একটি রোগ, ইনস্ট্যান্ট ডেথ হতে পারে, মৃত্যু ঝুঁকি সম্পন্ন একটি রোগ। স্ট্রোক হলে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে হবে। বোঝা যাবে কিভাবে? আমি সিম্পল 2-3টা কথা বলবো। সেটা হচ্ছে রোগীর ঘাড় শক্ত হয়ে যেতে পারে, মুখের একটা অংশ, চোয়াল, এই অংশগুলো বাঁকা হয়ে যেতে পারে। আরেকটা আমি খুব আমাদের কমন একটা উপায় বলবো স্ট্রোক হয়েছে কিনা জানার, সেটা হচ্ছে রোগী খুব সহজ প্রশ্ন করবেন, যেমন আপনার নাম কি, বা আপনি বলতে পারেন আমার নাম কি, এই ধরনের প্রশ্ন করবেন। কারণ স্ট্রোক হলে রোগীর মেমোরি লস হয়ে যায়, সে হয়তো তার অভিব্যক্তি দেখে বুঝতে পারবে সে বলতে পারছে না। এরকম অবস্থা দেখলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবে। যাই হোক, আজকে প্রথম আসছে আপনাদের আমার এই চ্যানেল থেকে, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমরা বিজ্ঞান শিখব, 2 পর্যায়ের বিজ্ঞান। একটা হলো বিসিএস বা চাকুরির বিজ্ঞান, আর একটা শিখব একাডেমিক। একাডেমিকটা হচ্ছে নবম, দশম বা এসএসসি, এবং একাদশ, দ্বাদশ বা এইচএসসি। আনন্দ নিয়ে শিখব, যেটা আগামী জানুয়ারি থেকে ইনশাল্লাহ চালু করব, অনলাইন এবং অফলাইনে। একাডেমিকটা অর্থাৎ এসএসসি এবং এইচএসসির বিজ্ঞান, এবং 3টা বিজ্ঞানের মেজর 3টাই থাকবে এই প্রোগ্রামে। এসএসসিতে আমি নাম দিয়েছি 1-এর ভিতর 3, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা থাকবে একসাথে। এইচএসসিতেও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকবে অনলাইন এবং অফলাইনে। আর চাকুরির ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি, প্রিলি এবং লিখিত। প্রিলি 30 নম্বর এবং লিখিততে যে 100 নম্বর, এইটা থাকবে অফলাইনে, এবং এটা হবে ওরাকল বিসিএস এর নীলক্ষেত শাখায়। আপনারা যারা আগ্রহী বা বিজ্ঞান জানতে চান, চ্যানেলে যুক্ত হতে পারেন। সামনে বিস্তারিত যোগাযোগের নম্বর বা অন্যান্য আরও প্রসিডিউর, কোর্স বিবরণী নিয়ে আসব। আপাতত বিদায় নিচ্ছি। মাঝে মাঝে এখানে আসব ছোট ছোট বিজ্ঞানের ঘটনা নিয়ে। আমরা একটু আনন্দ নিয়ে বিজ্ঞান শেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।